শয়তানটাকে। হ্যাঁ বস। তাহলে ওকেও সেই শাস্তি দাও যেটা বেঈমানদের দেওয়া হয়, মৃত্যু। আপনি চিন্তা করবেন না বস, ওকে চিরকালের জন্য ঘুম পাড়িয়ে দেওয়া হবে। কিন্তু মনে রেখো, যতক্ষণ না পর্যন্ত আমাদের প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে ততক্ষণ ওর মৃত্যুর খবর কেউ যেন জানতে না পারে। আর হ্যাঁ, কাজ শেষ হয়ে যেতেই তুমি ভারত ছেড়ে বাইরে চলে যাবে আর আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। যেই এখানে সবকিছু ঠিক হয়ে যাবে আমি নিজেই কন্ট্যাক্ট করে নেব। উৎসবের দিন, দীপাবলির রাত। কিন্তু এবারে দীপাবলি হবে একেবারে অন্ধকারে, একদম অন্ধকারে। কোন দিকে গেল? এক্ষুনি তো এখানেই ছিল। ও যদি এখান থেকে পালিয়ে যায় না তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। ওই যে ওই! কাল থেকে ট্রাই করছি আমি, 12 ঘন্টা আউট অফ নেটওয়ার্ক কেউ কি করে থাকতে পারে। আরো একবার ট্রাই করি। ও গড, এখন তোমার খুব টেনশন হচ্ছে। ওর কিছু হলো না তো? আমরা যে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি এখানে বসে আছো। মা, আমি বাস 10 মিনিটে আসছি। হ্যাঁ, তুমি আধ ঘন্টা আগেও বলেছিলে 10 মিনিট, এখন চলো। মা, আমি বললাম না পাক্কা 10 মিনিটে আসছি আমি। তুমি শোনোনি আমি কি বললাম? বেবি চলো নিচে। বাহ, আরে অনন্যা, কোথায় ছিলিস এতক্ষণ? কতক্ষণ ধরে অপেক্ষা করছি আমি। দেখ রঙ্গোলিটা একা একাই করতে হলো আমাকে। সরি রে, ওই আমি একটু ব্যস্ত ছিলাম। চল ঠিক আছে। আচ্ছা বলতো কেমন হয়েছে এটা? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ সত্যি খুব মিষ্টি হয়েছে। আরে অনন্যা, কোথায় ছিলে তুমি? আমি একটা চোরকি চালাতে পারছি না। কোথায় গেছিলে? বাবা, আমি ওই ভিতরে। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও। চলো, ওখানে অপেক্ষা করছে সবাই। চলো আমরা বাজি নিয়ে আসি। চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। পটকা ফাটাতে আমাকে সাহায্য করো, অতিথিদের সেবা করো। হ্যাঁ চলো মা, চলো। ফুলের ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। আরে তুমি কখন এলে? এক সেকেন্ড আমি আসছি। হ্যাঁ আরে অনন্যা, তুমি চলে এসেছো? বাহ, তোমার এই সুন্দর ড্রেসটায় তোমায় দারুণ লাগছে তো, তাই না দাদা? Thank you, কাকু। ওকে একদম ঠিক কথা। আরে এসো, তাড়াতাড়ি এসো। প্যাকেটটা খোল। আরে পটকা ফাটাতে হবে। ড্যাড, আমার থেকে এক্সাইটেড তো তুমি বেশি মনে আরে হচ্ছে। সমস্যাটা কি রে বাবা? ড্যাড, কি আমি করছিস? আমার ফেভারিট জিনিসটা খুঁজছি। কোথায় গেল? ফেভারিট? কোথায় এই গেল? তো। ও আচ্ছা, এইগুলো। আরে Dad, নিয়ে এসো, নিয়ে এসো, তুমি আমার। পটকা ফাটাই। হ্যাঁ, আরে আয় না রে যাও ভাই, তোমরা। আয় Yes, আয় আয় আয়, আমি আসছি। দেশলাই। আয় রে। খুনি জ্বালাবো আমরা। কি হলো অনন্যা, কিছু হয়েছে নাকি? তোমার খুব টেন্স লাগছে? না, নাথিং। তোমরা যাও না, Okay, okay. আমি এই, দাঁড়াও আসছি। একটু, আমি যাচ্ছি। অনন্যাকে এত ডিস্টার্ব লাগছে কেন? কি ব্যাপারে অনন্যা? অনেকক্ষণ ধরে দেখছি খুব ডিস্টার্ব দেখাচ্ছে তোকে। সব ঠিক আছে তোরে? রিচা, ওই একটা অনন্যা আয় না, আমরা দুবড়ি জ্বালাবো। অনন্যা প্লিজ তাড়াতাড়ি আয়, মজা হবে। বাজি বাজাচ্ছি। কিছু তো নিশ্চয়ই ঘটেছে। আরে বাস রিয়া, দারুণ ডিজাইন বানিয়েছো তুমি। থ্যাংক ইউ স্যার। আমি রঙ্গোলি বানানো আমার মায়ের কাছ থেকে শিখেছি। একটা কাজ করি, আমি একটা ছবি নিয়ে নিই। তুমি এটা এত সুন্দর বানিয়েছো,
ছবি তো তুলতেই হচ্ছে। কি ব্যাপার পুরবি? প্রদীপের আলোয় তো তোর মুখ খুব চকচক করছে। দীপাবলির দিন আমার খুব ভালো লাগে। প্রদীপ, মিষ্টি, বাজি সবকিছু। কিন্তু কিন্তু আমি আমার পরিবারকে খুব মিস করছি। কি বলছো পুরবী? আমরাই তো আছি। সিআইডি তো একটা পরিবার, তাই না? হ্যাঁ হ্যাঁ অভিজিৎ, আর এই পরিবারে সারিকা আর সালুকেও তো রয়েছে। পুরো বিউরো আলোতে ঝলমল করছে। সুপার। এমনিতে তুমি আসাতে আনন্দটা আরো বেড়ে গেল। হ্যাঁ এইটাই তো কথা। হ্যাঁ কেন নয় ভাই? আরে ভাই একটা কথা বলো, আমার জিগরি দোস্ত প্রদ্যুমান কোথায়? এসিপি প্রদ্যুমান। এই তো সালুকে, তুমি মনে করেছো আমি চলে এসেছি। আরে এই তো প্রদ্যুমান এসে গেছে। আজ আমি সবাইকে এই শুভ দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার, হ্যাপি দিওয়ালি। আরে ভাই Happy সেসব তো Diwali, ঠিক sir. আছে। আরে ভাই একটা কথা বলো, এতে কি আছে? এতে স্যার এই প্যাকেটে মিষ্টি আছে। হ্যাঁ, শুধু তোমার জন্য। এসো সবাই, চলে এসো। এসো এসো এসো। চলো চলো। দয়া তাড়াতাড়ি এসো। আরে ভুজিয়া, আরে এটা তোমার খুব পছন্দ। দয়া নাও নাও। আহ দারুণ ব্যাপার। আরে সালুকে, বাকিদের জন্যও কিছু রাখো। স্যার বাজি পোড়ানো যাবে না না পঙ্কজ, নো বাজি। আমি তো বলছিলাম কোনো বাজি পোড়ানো উচিত নয়। জানো তো বাজির কারণে সাউন্ড পলিউশন হয়, বায়ু দূষণ হয়। আরে দিওয়ালির আনন্দ আরো অনেক ভাবে করা যায়। হ্যাঁ, আরো অনেক ভাবে করা যায়। হ্যালো, হ্যাঁ বলছি। কি আপনার মেয়ে অনন্যাকে পাওয়া যাচ্ছে না? দাদা, সিআইডি এসে গেছে। স্যার হ্যাঁ। স্যার, আমার মেয়ে নিখোঁজ, কোথাও পাওয়া যাচ্ছে না। প্লিজ ওকে খুঁজে বার করুন। চিন্তা করবে না, আমরা তো সাহায্য করবার জন্য এসেছি। স্যার, না? আমার নাম ধনঞ্জয়, আমি অনন্যার বাবা। আমি সব জায়গায় ওকে খোঁজ করেছি, কিন্তু কোথাও ওকে পাইনি। আমি অনন্যাকে ফোনেও ট্রাই করেছি, কিন্তু অনন্যাকে ফোনেও পাইনি। স্যার ও সব বন্ধুদের ফোন করে দেখে নিয়েছো, কারুর বাড়িতে নেই। স্যার প্লিজ কিছু করুন স্যার, প্লিজ। এক মিনিট, একটু শান্ত হয়ে বলুন, আর একে একে বলুন কি হয়েছে, কিভাবে হয়েছে বলুন। আমরা বাজি ফাটাচ্ছিলাম, আর বাজি ফাটাতে ফাটাতে হঠাৎ আমরা অজ্ঞান হয়ে যাই। আর যখন জ্ঞান ফিরলো তখন দাদা, দাদা ওঠো। কি হলো কে জানে। প্লিজ গেট আপ। কি হয়েছে রে? জানি না কি সব ঘটে গেল। আরে মাথায় মাথায় যন্ত্রণা হচ্ছে। কি হলো বলতো সবার? জানি না দাদা। আরে রাহুল, মীনাক্ষী, এই মীনাক্ষী, ওঠো ওঠো। আরে মীনাক্ষী, এই গৌরব, ওঠো। রিচা, কাকে কি হয়েছে? রিচা বেবি, রিচা, রিচা তুমি ঠিক আছো? রিচা মা? ওঠো। আরে ওঠো 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 মা, ওঠো ওঠো। আরে অনন্যা কোথায়? ও তো তোমার সাথে ছিল না। হ্যাঁ কিন্তু অনন্যা, অনন্যা, অনন্যা মনে হয় বেডরুমে আছে। অনন্যা, ওয়াচম্যান, অনন্যা, অনন্যা ম্যাডামকে দেখেছো? আচ্ছা, অজ্ঞান হওয়ার আগে আপনারা কিছু খেয়েছিলেন কি? আমরা সফট ড্রিঙ্কস খেয়েছিলাম আর কিছু ফাস্ট ফুড খেয়েছিলাম। ফাস্ট ফুডও খেয়েছিল আর বাজিও পুড়িয়েছে। একটা কাজ করো, এগুলো সব ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আর দরজার বাইরে গিয়ে দেখো, ভালো করে দেখো যে কোনো গাড়ির টায়ারে ছাপ আছে কিনা। অনন্যাকে যদি কিডন্যাপ করা হয়ে থাকে তাহলে গাড়ির ছাপও থাকবে। স্যার, জ্ঞান তো সবাই হারিয়েছিল, কিন্তু নিখোঁজ শুধু অনন্যা হলো। এটা কেন? সেটাই তো, কোনো না কোনো উদ্দেশ্য তো নিশ্চয়ই আছে পুরবী। কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। দেখি গিয়ে। একটা কথা বলুন আমাকে, অনন্যার সঙ্গে কি কারোর কোনো শত্রুতা ছিল?
বা কারোর সাথে কোনো ঝগড়া? না স্যার, অনন্যার তো কারোর সঙ্গে কোনোদিন ঝগড়া হয়নি স্যার। অনন্যাকে তো সবাই পছন্দ করে স্যার। আচ্ছা ধনঞ্জয় বাবু, আপনার তো এত বড় ব্যবসা, আচ্ছা আপনার কি কোনো বিজনেস রাইভাল, মানে আমি বলতে চাইছি কোনো কম্পিটিটর আছে যার সঙ্গে আপনার ইউনো? স্যার তাদের অনেক কোম্পানিজ ফ্যাক্টরিজ আছে, শত্রু তো থাকবেই মানে স্যার। আমার কোনো শত্রু নেই স্যার। স্যার হ্যাঁ, স্যার সমস্ত কিছু ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছি স্যার। আর গেটের কাছেও গিয়ে দেখলাম স্যার, কোনো গাড়ির টায়ারের চিহ্ন নেই। কোনো ছাপ পাওয়া যায়নি? আচ্ছা ঠিক আছে ধনঞ্জয় বাবু, দেখুন আপনার বাড়ির সমস্ত টেলিফোন ট্র্যাপ করতে চাইছি। কারণ কি, যদি অনন্যাকে কেউ কিডন্যাপ করে থাকে তাহলে কিডন্যাপার নিশ্চয়ই ফোন করবে। আর এই জন্য ইন্সপেক্টর সচিন আর পুরবী দুজনেই এখানে চার্জে থাকবে। মীনাক্ষী দেবী, আপনি একদম চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না। আপনার মেয়েকে সুস্থ সবল অবস্থায় ফিরিয়ে দেব, আমি কথা দিচ্ছি। সচিন, স্যার কিডন্যাপাররা ফোন করেছিল? না স্যার, এখনো পর্যন্ত কোনো ফোন আসেনি। স্যার 12 ঘন্টা হয়ে গেছে আমার মেয়ে নিখোঁজ। আমার খুব চিন্তা হচ্ছে, প্লিজ কিছু করুন স্যার, প্লিজ। মীনাক্ষী দেবী, অনন্যার ব্যাপারে এখনো কিছু জানা যায়নি, তবু আমাদের ওপর বিশ্বাস রাখুন, আমরা ওর কোনো ক্ষতি হতে দেব না। আর ধনঞ্জয় বাবু, একটা কথা পরিষ্কার যে আপনি যে বাজিটা জ্বালিয়েছিলেন সেটার মধ্যে এমন কোনো কেমিক্যাল মেশানো ছিল যেটার কারণে আপনারা সবাই অজ্ঞান হয়ে গেছিলেন। মানে আমরা সবাই বাজির জন্য অজ্ঞান হয়ে গেছিলাম? স্যার এরকম কি করে হতে পারে? অনেক কিছু হতে পারে ধনঞ্জয় বাবু, অনেক কিছু হতে পারে। আচ্ছা এই বাজিগুলো এনেছিল কে? আমাদের বাড়ির কাজের লোক রামু প্রত্যেক বছর ওই বাজি কিনে নিয়ে আসে। আর এই রামু এখন কোথায় রয়েছে? ও তো নিজের বউ বাচ্চার কাছে দিওয়ালিতে ছুটি নিয়ে গেছে। আমাদের রামুর উপর পুরো বিশ্বাস আছে, ও এটা কখনো করতে পারে না স্যার। তবু মীনাক্ষী দেবী জিজ্ঞাসাবাদ তো করতেই হবে, তাই না? রামু থাকে কোথায়? আগে ও বীরপাড়াতে রুম নাম্বার 32। স্যার হ্যালো, হ্যাঁ কি, কোথায়? ঠিক আছে আমরা আসছি। কি হচ্ছে সচিন? স্যার একটা লোক ফোন করেছিল, ও পুকুরের মাঝখানে একটা লাশ দেখেছে স্যার। লাশ? হ্যাঁ। অনন্যা! ধনঞ্জয়, অনন্যা! 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 না ও ও অনন্যা নয় ধনঞ্জয়, একটা লোকের লাশ পেয়েছি আমরা। আর আপনি আপনি এখানে কেন এলেন? যদি কিডন্যাপাররা ফোন করে বাড়িতে, আপনি তো কথাই বলতে পারবেন না। আপনি প্লিজ বাড়ি যান, আমরা দেখছি, আপনি যান, প্লিজ যান। স্যার গুলিটা পিঠে লেগেছে স্যার। স্যার কেউ যদি ওনাকে গুলি মারে তাহলে আশেপাশের লোকের তো শোনা উচিত। হয়তো অন্য কোথাও একে গুলি করে বডিটা এখানে ফেলে গেছে। একটু উল্টাও। মুখটা পুরো নষ্ট করে দিয়েছে, চেনা অসম্ভব। দেখো তোর পকেটে কিছু আছে কিনা, কোনো আইডেন্টিফিকেশন? ইয়েস স্যার। মারা গেছে 24 ঘন্টা তো হয়েছে, কারণ বডি জলের ওপরে তখনই ভাসে যখন লাংস ফাঁকা হয়ে গিয়ে লাংসে জল ভরে যায়, আর এতে 24 ঘন্টা তো লাগেই।
স্যার পকেটে তো কিছু নেই স্যার, কিন্তু হাতে একটা আংটি আছে। স্যার ওনার আঙুলগুলো তো পুড়ে গেছে। মুখটাও নষ্ট করা হয়েছে আর আঙুলগুলোও পুড়িয়ে দেওয়া হয়েছে। এটাই বলা যায় যে খুনি একদমই চায় না যে কেউ একে চিনতে পারুক। তাহলে স্যার এই আংটিটা রেখে গেল কেন? খুনি এই একটা ভুল করে গেছে। এই লোকটাকে সেটা এই আংটি থেকে খুঁজে বের করতে হবে। একটা কাজ করো, বস্তি থেকেই জিজ্ঞেস করো কেউ খুন হতে দেখেছে কিনা। স্যার ইয়েস স্যার। স্যার এখানে অনন্যার নয়, এখানে একটা লোকের লাশ পাওয়া গেছে। না স্যার, বুঝতে পারা যাচ্ছে না, পুরো মুখটাই নষ্ট করে দিয়েছে যাতে কেউ চিনতে না পারে। ঠিক আছে অভিজিৎ, ওকে। মীনাক্ষী দেবী, ওই যে লাশটা পাওয়া গেছে ওটা কোনো লোকের লাশ, অনন্যার নয়। থ্যাংক গড। তাহলে অনন্যা কোথায় স্যার? আমার মেয়ে কোথায় স্যার? মীনাক্ষী দেবী দুশ্চিন্তা করবেন না, আপনার মেয়েকে সুস্থ সবল অবস্থায় এখানে ফিরিয়ে নিয়ে আসবো। আসুন স্যার, এই হচ্ছে রামু। রামু, হ্যাঁ স্যার। বাজিগুলো তুমি নিয়ে এসেছিলে তো না? প্রতি বছর আমি একটা দোকান থেকে বাজি নিয়ে আসি। ওই দোকানটার নাম আতশ ভান্ডার। স্যার খুব বড় আর নামকরা দোকান ওটা। হ্যাঁ স্যার, ধনঞ্জয় দোকানের মালিককে খুব ভালো করে চেনে, আর কিছু বছর ধরে আমরা ওখান থেকেই বাজি কিনি। আচ্ছা রামু, ওই বাজিগুলো কিনে সোজা বাড়িতে এসেছিলে নাকি অন্য কোথাও গিয়েছিলে? বাজি কেনার পর আমি মিষ্টির দোকানে গেছিলাম। মীনাক্ষী ম্যাডাম মিষ্টি কিনতে বলেছিলেন। তাহলে যখন তুমি মিষ্টি কিনছিলে তখন বাজিগুলো তোমার হাতে ছিল নাকি অন্য কোথাও রেখেছিলে? আমার হাতেই ছিল স্যার। হ্যাঁ মনে পড়েছে, মিষ্টি কিনেই যখনই আমি দোকান থেকে বাইরে এলাম একটা লোকের সঙ্গে ধাক্কা লাগলো। বাজির ব্যাগ আর মিষ্টির ব্যাগ দুটোই আমার হাত থেকে পড়ে গেল। মিষ্টির প্যাকেটগুলো আমি তুলছিলাম আর তখন ওই লোকটা বাজির ব্যাগটা গুছিয়ে আমার হাতে দিল। সরি, আর সরি বলে চলেও গেল। মিষ্টির দোকানের ওখানে রামুর সঙ্গে কারোর ধাক্কা লাগে, হাতের ব্যাগটা পড়ে যায়। মানে ব্যাগের অদল বদল ওই সময় হয়েছে। স্যার অদ্ভুত ব্যাপার তো এটাই যে অনন্যার মুক্তিপণ হিসাবে টাকা পয়সা চেয়ে কোনো ফোনও আসেনি। এর মানে কি হতে পারে স্যার? এটার মানে এটাই দাঁড়ায় পুরবী যে অনন্যাকে কিডন্যাপ করা হয়েছে টাকার জন্য নয়, অন্য কোনো কারণে, অন্য কোনো বিশেষ কারণে। রামু এদিকে এসো। মিষ্টির দোকানের ওখানে যে লোকটার সঙ্গে তোমার ধাক্কা লাগে ওর ফেসটা তো তুমি দেখেছিলে? হ্যাঁ একটু একটু মনে আছে। একটু একটু মনে আছে তো? হ্যাঁ স্যার। ব্যাস, যতটুকু তোমার মনে আছে ওই দিয়ে স্কেচ করাও তুমি ওই লোকটার। কিছু জানতে পারলেন ডক্টর সালুখে? হ্যাঁ, একটা কথা তো ঠিক, এই লোকটির মৃত্যু হয়েছিল। এই লোকটির মৃত্যু পুকুরে যাওয়ার আগেই হয়েছিল, কারণ এর মৃত্যু যদি পুকুরে ডোবার পর হতো তাহলে এর পেটে পুকুরে জল পাওয়া যেত, কিন্তু এমনটা ঘটেনি। মানে আমাদের সন্দেহ একদম ঠিক, এই লোকটাকে অন্য কোথাও মেরে তারপরে লাশটাকে ওই পুকুরে ফেলে দেওয়া হয়। একদম এরকমটাই হয়েছে। আর হ্যাঁ, এর দেহ থেকে যে গুলিটা পাওয়া গেছে সেটা একটা অদ্ভুত গুলি। অদ্ভুত গুলি মানে? মানে এটা এই যে ক্ষতটা আছে সেটা কোনো পিস্তল বা রিভলভার থেকে করা হয়েছে, কিন্তু এইটা যেটা ওর দেহ থেকে বেরিয়েছে সেটা কোনো পিস্তল বা রিভলভারের গুলি নয়, বরং কোনো বড় বন্দুক থেকে ছোড়া ছররা।
এসব কি বলছেন ডক্টর সালুখে? একটা বড় বন্দুকের গুলি রিভলভারে ঢুকিয়ে কেউ কি করে চালাবে বলুন তো? আরে ভাই, এরকমটা হয়নি। অভিজিৎ, আসলে এই গলিটা দেশি, কেউ হাতে তৈরি করেছে। মানে কোনো প্রফেশনাল কিলার? তার মানে হলো কেউ একে মারার কন্ট্রাক্ট দিয়েছিল। কিন্তু কেন স্যার? স্যার, মনে হয় উনি কোনো গোপন কথা জানতেন। হতে পারে, কোনো না কোনো শত্রু তো এর অবশ্যই আছে। ডক্টর সালুখে, এই আংটি থেকে কিছু জানতে পারলেন? না অভিজিৎ, এই আংটির ওপর তো কোনো ধরনের কোনো চিহ্ন বা মার্ক দেখা যাচ্ছে না। আরে তাহলে এই লোকটার সম্বন্ধে আমরা জানবো কি করে? এই লোকটি লম্বায় 5 ফুট 8 ইঞ্চি আর বয়স 20 থেকে 25 বছর। খোঁজ নিয়ে নাও। আমি খোঁজ নিয়ে নিয়েছি স্যার। থ্যাংক ইউ পঙ্কজ। স্যার, ওনার মিসিং রিপোর্ট কোনো পুলিশ স্টেশনে নেই স্যার। অদ্ভুত ব্যাপার পঙ্কজ, এবার তো তুমি না বলেই কাজটা করে ফেলেছো। হ্যাঁ স্যার, আসলে স্যার আজকাল একটু বেশি বকা খাচ্ছি তো, তাই এটা করে একটু যদি প্রশংসা পাওয়া যায় তাই। আর হ্যাঁ অভিজিৎ, আর একটা কথা, এই লোকটির হাতের আঙুলের মধ্যে আমি একটা বিশেষ ধরনের কেমিক্যাল পেয়েছি। সারিকা টেস্ট করছে। ইউ মিন সারিকা ম্যাম? ও হ্যাঁ, আই মিন সারিকা ম্যাডাম। এখনই জানা যাবে। জানা গেছে স্যার, এই কেমিক্যালের নাম কার্বোফিলো। কার্বোফিলো? হ্যাঁ, আর এই কেমিক্যালের ব্যবহার বিভিন্ন জিনিসপত্রে করা হয়ে থাকে, যেমন কি খাবারে, চাষের জন্য, পাথর ভাঙার কাজে, আর হ্যাঁ, বাজির মধ্যেও। বাজির মধ্যেও? স্যার, বাজির কারণেই তো অনন্যার ফ্যামিলির লোকের অজ্ঞান হয়ে গিয়েছিল। স্যার, এই লোকটার খুনের সাথে আর অনন্যার কিডন্যাপিং এর নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। ঠিক বলেছো ফ্রেডি। সবার প্রথমে আমাদের এটা খুঁজে বের করতে হবে যে এরকম কতগুলো ফ্যাক্টরি আছে যেখানে কার্বোফিলো নামের কেমিক্যাল বানানো হয়। স্যার, দুটো ফ্যাক্টরি তো চেক করেই নিয়েছি। এই চেম্বারওয়ালা ফ্যাক্টরিটা বাকি রয়ে গেছে স্যার। সচিন, যেগুলো আমরা খুঁজছি না, মনে হয় তৃতীয় ফ্যাক্টরিতে আমরা পাবো। আর পুরবি, ওই লোকটার ব্যাপারে কি জানতে পেরেছো যার সঙ্গে রামুর ধাক্কা লেগেছিল, যে ওই বিষাক্ত বাজিগুলো রামুর ব্যাগে ভরে দিয়েছিল? স্যার, রামু এই সময় বিউরোতে, ওই লোকটা স্কেচ তৈরি করছে। গুড। সচিন, আর কত দূরে ফ্যাক্টরি? আর একটুখানি দূরেই স্যার। এই সিগন্যাল থেকে ইউটার্ন নেই, বাঁদিকে পড়বে। এটা কিভাবে হতে পারে স্যার? হতে পারে না সচিন, হয়েছে। স্যার, ধনঞ্জয়ের ছবি? তার মানে এই ফ্যাক্টরির মালিক ধনঞ্জয়? হ্যাঁ। শোনো। হ্যাঁ স্যার। দেখো, আমরা সিআইডি থেকে এসেছি। আমরা ধনঞ্জয় বাবুর সঙ্গে দেখা করতে চাই। স্যার, উনি তো আজকে আসেনি। আচ্ছা, একটা কথা বলো, তোমাদের এই ফ্যাক্টরিতে কতজন লোক কাজ করে? এক শিফটে মোটামুটি ধরুন ওই 30-35 জন কাজ করে। আর তারা সবাই একসাথে আজকে এসেছে? হ্যাঁ স্যার, আজকে সবাই এসেছে এখানে। হয়তো অনেকেই বাইরে গেছে টিফিন করতে। আচ্ছা, তোমরা এখানে এই জায়গায় যে বাজি তৈরি করো, কোথায় সাপ্লাই করা হয় কিছু জানো তোমরা? সেটা তো জানি না স্যার, কিন্তু সাগর স্যার জানবেন, উনি এখানকার ম্যানেজার। আরে সাগর সাহেব তো আজ আসেনি, উনি তো ছুটিতে আছেন। তোমাদের সাগর সাহেব ছুটিতে? আজকে আসেনি নাকি গত 2 দিন থেকে আসছে না? আপনি একদমই ঠিক কথা বলছেন স্যার। সাগর বাবু 2-3 দিন ধরে ফ্যাক্টরিতে আসছেন না। এই আংটিটা দেখো, খুব ভালো করে দেখো। হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ এই আংটিটা আগে দেখেছিলে? হ্যাঁ, কেউ জানো এই আংটির ব্যাপারে? হ্যাঁ স্যার, এই আংটিটা তো সাগর বাবুর। কোথায় ও? উনি ভালো আছেন তো? তোমাদের সাগর সাহেব আর পৃথিবীতে নেই। কি হয়েছে ওনার? দেখুন, কেউ ওনাকে খুন করে দিয়েছে।
আচ্ছা একটা কথা বলো, তোমাদের সাগর সাহেবের কোনো প্রবলেম ছিল এখানে? না স্যার, উনি তো কারোর সঙ্গে গলা তুলে পর্যন্ত কথা বলতেন না। তারপরেও কারোর সঙ্গে ওনার কোনো ঝগড়া হয়েছিল কিনা বা কোনো টেনশন ছিল? হ্যাঁ স্যার, কিছুদিন ধরে উনি খুব টেনশনে ছিলেন, খুবই সমস্যায় ছিলেন। টেনশন? কিরকম টেনশন বলেছে তোমাদের? স্যার কিছুই তো বলেনি স্যার, সারাদিন স্যার কেবিনের মধ্যেই বসে থাকতো, আর স্যার আমাদের কাজ দেখবার জন্যও বাইরে আসতো না কখনো। তোমাদের সাগর সাহেবের কেবিন কোথায়? কেবিনটাকে খুব ভালো করে দেখো, প্রত্যেকটা জিনিস আলাদা করে দেখো, লেগে পড়ো কাজে। কম্পিউটার থেকে বিশেষ কোনো তথ্য পেলাম না তো স্যার। মাই গড, কি হয়েছে স্যার? এই দেখো কি পেয়েছি। আমার বাবা আমাদের বিয়েতে রাজি হবে না, তাই আমাদের কাছে একটাই রাস্তা আছে, আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যেতে হবে। অনেক দূরে গিয়ে আমরা বিয়ে করব আর আমরা ঘর বাঁধবো। সাগর। স্যার তার মানে সাগরের কারোর সাথে অ্যাফেয়ার চলছে? হ্যাঁ স্যার, সেই মেয়েটা কে? অনন্যা। ধনঞ্জয় বাবুর মেয়ে অনন্যা? হ্যাঁ, ধনঞ্জয় বাবুর মেয়ে অনন্যা। স্যার মানে অনন্যার নিখোঁজ হওয়া আর সাগরের খুন হওয়া, এই দুটোর পেছনেই ধনঞ্জয়ের হাত আছে? একজন বাবা তার মেয়েকে কিডন্যাপ কি করে করাতে পারে? সেটা তো ধনঞ্জয়ই বলতে পারবে। আঙ্কেল, আন্টি কিছু জানতে পারলেন অনন্যা কোথায় আছে? না বাবু। এসিপি স্যার, এসিপি স্যার, জানতে পেরেছেন আমার মেয়ে কোথায় আছে? এই প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন না কেন ধনঞ্জয় বাবু? এসব কি বলছেন আপনি? আপনার আসল পরিচয়টা আমরা জানতে পেরেছি, বুঝেছেন? কি পরিচয়? সাগর আপনার মেয়েকে ভালোবাসতো আর ওরা দুজন ভবিষ্যতে বিয়েও করত, কিন্তু আপনি সেটা পছন্দ করতেন না, এই জন্য আপনি সাগরকে খুন করে দিয়েছেন আর মেয়েকে কিডন্যাপ করে দিয়েছেন যাতে কেউ জানতেই না পারে, তাই তো? আমি সাগরকে মারিনি, আর আমি নিজের মেয়েকে কেন কিডন্যাপ করব? ও সত্যি কথা বলছে, ধনঞ্জয় কখনোই কাজ করতে পারে না। রিচা, কি হলো? খুব চিন্তিত মনে হচ্ছে। না তো, আমি তো ঠিক আছি, একদম ঠিক আছি। দেখো রিচা, ভয় পেও না, যা কিছু বলার আমাদের বলো। হ্যাঁ, এটা অনন্যার জীবনের প্রশ্ন, বলো। আসলে আসলে অনন্যা আর সাগর একে অপরকে ভালোবাসতো। ওরা ওরা বিয়েও করতে চেয়েছিল, কিন্তু ধনঞ্জয় আঙ্কেল এই সম্পর্কটা মেনে নেননি। একবার যখন আমি অনন্যার সঙ্গে দেখা করতে এসেছিলাম, আমি দেখেছিলাম যে আঙ্কেল খুব রাগারাগি করছিলেন অনন্যার ওপর। আমি কি এই দিনটা দেখবার জন্য তোমাকে এত পড়াশোনা করিয়েছি, মানুষ করেছি, যাতে তুমি আমাদের ফ্যাক্টরির সাধারণ ম্যানেজারের সাথে প্রেম করো? বাবা, সাগর খুব ভালো একটা ছেলে, আর ও আমাকে খুব ভালো রাখবে। কচু ভালো রাখবে? যে টাকা ও মাসে মাইনে পায় সেই টাকায় তোমার এক সপ্তাহের মেকআপের জিনিস আসে, মাই ফোট। আমি অ্যাডজাস্ট করে নেব। কি অ্যাডজাস্ট করবে? ধনঞ্জয়, আমি তোমার সাথে তর্ক করতে চাই না, একটা কথা মনে রেখো, আজকের পর থেকে ওই সাগর নামটা যদি তুমি নিয়েছো তাহলে বাবা, জাস্ট স্টার্ট আপ। আপনি তো বলেছিলেন যে সাগরকে মেরে ফেলবেন, কি বলেছিলেন না বলেননি? হ্যাঁ বলেছিলাম, হতে পারে আমি আগে বলেছি, তার মানে তো এটা নয় যে আমি ওকে খুন করে কেন ফেলবো। বিশ্বাস করবো আপনাকে ধনঞ্জয় বাবু? বলুন, সাগরকে খুন আর অনন্যাকে কিডন্যাপিং, এই দুটোর মাঝে যার কানেকশন আছে না, সেটা হলো আপনি। না স্যার, আমি জোর দিয়ে বলতে পারি স্যার, দাদা কাউকে খুন করতে পারে না, দাদা খুনি নয়। এটা ঠিক যে এই সম্বন্ধ আমাদের পছন্দ ছিল না। ধনঞ্জয় নির্দোষ। আমি মানছি যে ধনঞ্জয় সাগর আর অনন্যার বিয়ের ব্যাপারে খুশি ছিলেন না,
কিন্তু কালও আমাকে বলেছিল যে ধনঞ্জয় আর সাগরের বিয়ে দিয়ে দেবে, কারণ এটাই যে স্যার ওর মেয়ের কষ্ট দেখতে পারছিল না। ওই কথাটা নিজে আমাকে বলেছে স্যার। শোনো, আমার অনন্যার জন্য খুব চিন্তা হচ্ছে। ও 2 দিন ধরে কিছু খায়নি, খালি ঘরে দরজা বন্ধ করে রয়েছে, কারোর সঙ্গে কথাও বলছে না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি কি করবে তুমি আমার মেয়ের সাথে? ওর কিছু হয়ে গেলে আমি মরে যাব। মীনাক্ষী, আমি ওর বাবা। ও হলো আমার চোখের মনি। ওর কষ্ট থেকে আমি মোটি আনন্দিত নই। আমি সিদ্ধান্ত নিয়েছি যে ও যদি সাগরের সাথে জীবন কাটাতে চায় তো আমি সেক্ষেত্রে রাজি। আমি কন্যা দান করতে প্রস্তুত। দেখুন এসিপি স্যার, অনন্যা আমার মেয়ে, আর আমি নিজের মেয়ের দুঃখ দেখতে চাইনি। এই ছবিটা দেখুন, যে আপনাদের মধ্যে কেউ একে দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। এই লোকটিকে আমার ফ্যাক্টরিতে দেখেছি। আপনি কি পুরো শিওর হয়ে বলতে পারবেন যে আপনি এই লোকটাকেই দেখেছিলেন? হ্যাঁ, আমি নিশ্চিতভাবেই বলছি, আমি এই লোকটাকে আমার ফ্যাক্টরিতে দেখেছি। আচ্ছা, সাগর খুন হয়েছে আর সাগর ধনঞ্জয়ের ফ্যাক্টরিতে কাজ করত। আর এই লোকটা যে এই পুরো ফ্যামিলিটাকে অজ্ঞান করেছিল, তাকেও ধনঞ্জয়ের ফ্যাক্টরিতে দেখা গেছে। সচিন, ধনঞ্জয়ের ফ্যাক্টরিতে কিছু না কিছু তো গোলমাল নিশ্চয়ই আছে। আচ্ছা, এই লোকটাকে তোমরা কেউ চেনো? হ্যাঁ স্যার, এই লোকটা আগে এখানে কাজ করতো, কিন্তু এর ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার। কে বলতে পারবে এর ব্যাপারে? হ্যাঁ, বরুণই বলতে পারে এর ব্যাপারে। বরুণ? হ্যাঁ স্যার। কোথায় বরুণ? এতক্ষণ তো এখানেই ছিল, কোথায় গেল? ওই যে বরুণ। বরুণ, এদিকে এসো। সেটি ধরো ওকে। পালাচ্ছে কোথায়? পুরবি দেখতে পেলে? স্যার না, স্যার জানি না কোথায় চলে গেছে। ঠিক আছে, তুমি ওইদিকে দেখো, আমি এদিকে দেখছি। পালাচ্ছিস কোথায়? চল। আমি কিছু করিনি স্যার, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ। পালাচ্ছিল কেন? আমি ভয় পেয়েছিলাম স্যার। যদি তুই নির্দোষী হোস তাহলে ভয় কেন পাচ্ছিস? বল, সত্যি বল। আমি সত্যি বলছি স্যার, সত্যি বলছি স্যার। 2-3 বছর আগে আমি ছোটখাটো চুরি চামারি করতাম, তারপর 2-3 বার জেলেও গেছি। কিন্তু হ্যাঁ, এখন আমি সৎ পথে রোজগার করতে চাই স্যার, কোনো অন্যায় কাজ করতে চাই না। একে তুমি চেনো? এ তো ববি স্যার, আমাদের সাথে এই ফ্যাক্টরিতেই কাজ করতো। সব কিছু বলো। স্যার এ ববি আমাদের সাথে কাজ করতো স্যার, কিন্তু সাগর বাবুর সাথে এর বনিবনা হতো না। এ খুব ফাঁকিবাজ ছিল স্যার। সাগর স্যার অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু এ তো কোনো কথা বুঝতেই চাইতো না। এই ববি আজকে কাজে আসেনি? না স্যার, 2 সপ্তাহ আগে কোম্পানি ছেড়ে দিয়েছে। তুমি জানো যে ও কোথায় থাকে? না স্যার, কিচ্ছু জানি না স্যার। এ হয়তো অন্য কোনো ধান্দা করতো। অন্য কোনো ধান্দা? হ্যাঁ, হঠাৎ এই মেশিনে কাজ করতে করতে কোথায় চলে যেত। আমি ওকে যখন জিজ্ঞাসা করতাম তখন ও আমাকে ধমকে চুপ করিয়ে দিত। সচিন, গেটে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, দেখো কোথায় যেত ববি। স্যার, সিকিউরিটির লোকরা বলল যে ববি ডিউটির সময় গেটের বাইরে যায়নি। ববি কোনোদিন গেটের বাইরে যায়নি, বুঝেছো? আমি সত্যি বলছি স্যার, আমি মিথ্যে কথা বলছি না স্যার। ও গেটের কাছে যেত, কাজ ছেড়ে চলে যেত। আচ্ছা সচিন, এই ফ্যাক্টরির গত 3 দিনের সিসিটিভি ফুটেজ নাও। স্যার, ববি যে ডিপার্টমেন্টে কাজ করতো সেখানকার 4টে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পেয়েছি। চলো আমরা দেখি।
স্যার, ববি রোজ দুপুরবেলা 2টোর সময় লাঞ্চের পরে এই দরজাটা দিয়ে বাইরে যেত। এই দেখুন স্যার, দ্বিতীয় দিনও ঠিক 2টোর সময় একই দরজা দিয়ে বাইরে গেল। করিডোরের ফুটেজটা দেখাও। ইয়েস স্যার। স্যার, এই ববি না তো কারোর সাথে দেখা করেছে, না কারোর সাথে ফোনে কথা বলেছে, আর তারপর 15 মিনিট পর আবার নিজের জায়গায় ফিরে চলে এলো। হ্যাঁ, কিন্তু ও যাচ্ছে কোথায়? স্যার, বাথরুমে যাচ্ছিল মনে হয়। হ্যাঁ। পঙ্কজ, বাথরুম কিভাবে যাবে ও? বাথরুম ওইদিকে। রজত, থার্ড ডের ফুটেজটা দেখাও। ইয়েস স্যার। এই দেখো, ঠিক 2টোর সময়ই ও বাইরে যাচ্ছে, কিন্তু যাচ্ছে ও কোথায়? কোথায় যাচ্ছে ও? 1 মিনিট, দাঁড় করো। রিওয়াইন্ড করো। হ্যাঁ, চালাও। স্যার, এই দেখুন, এই লোকটা যখন ববির পাশ থেকে যাচ্ছিল তখন এই লোকটা ববির হাতে কিছু দিল। এই লোকটাই বা কে? স্যার, ক্যামেরার দিকে ওর পিঠ রয়েছে, তাই মুখটা ঠিক করে দেখা যাচ্ছে না। ওর হাতের ওপর জুম করো। স্যার, যখন আমরা ধনঞ্জয়ের বাড়ি গিয়েছিলাম তখন এই কালো ঘড়িটা আমি ধনঞ্জয়ের ছোট ভাই যতীনের হাতে কালো ঘড়িটা দেখেছিলাম। যতীনের হাতে। যতীন, অনন্যার কাকাবাবু? হ্যাঁ স্যার, যতীন ববির হাতে কিছু একটা দিল, তাতে এটা পরিষ্কার যে দুজনে কানেক্টেড। স্যার, মানে যতীনবাবু নিজের ভাইজি অনন্যাকে কিডন্যাপ করিয়েছে? এটা কি করে সম্ভব? পরিবারের সবাই যখন বাজি পোড়ানোর পর অজ্ঞান হয়ে যায় তখন যতীনবাবু তো বাড়িতেই ছিলেন। হ্যাঁ স্যার, আর আমরা যখন জিজ্ঞাসাবাদ করছিলাম তখন যতীনবাবু তো ওখানেই ছিল। এই পুরো চক্রান্ততে যতীন তো আছেই, তারপরে যতীনের সঙ্গে আরো কেউ আছে, ওর সঙ্গে কেউ আছে। স্যার, এই ববি তো আছেই, সঙ্গে আরো অনেকে আছে। স্যার, তাহলে তো আমাদের যতীনকে এখনই অ্যারেস্ট করা উচিত, না হলে না পুরবি না, যতীন তো একটা চারাপোনা মাছ, ছোট মাছ, ওকে সাঁতার কাটতে দাও, এরপরে এমন জাল বিছাবো যে অন্য মাছের সাথে রাঘব বোয়ালো হাতে আসবে। স্যার, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে যতীন নিজের ভাইজিকে কিডন্যাপ করালো। হ্যাঁ, খুব চালাকি করে প্ল্যান করেছে অনন্যাকে কিডন্যাপ করার। স্যার, একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, এই জায়গাটায় আসার ওর কি প্রয়োজন পড়েছিল? হতে পারে কারোর সঙ্গে দেখা করতে এসেছে। বা হয়তো অনন্যাকে এখানেই কোথাও লুকিয়ে রেখেছে ও।
নিতিন, স্যার ওই দেখুন স্যার, এই তারা বলছি। দাঁড়া, এই দাঁড়া বলছি। দাঁড়াও, দাঁড়াও বলছি, না হলে কিন্তু গুলি করবো। দাঁড়াও। পায়ের ব্যবহার অনেক করেছিস, এবার একটু মুখের ব্যবহার কর। বল, তুই অনন্যাকে কেন কিডন্যাপ করেছিস? স্যার অনন্যাকে কিডন্যাপ আমি করিনি। মিথ্যে কথা বলবি না, বুঝেছিস? স্যার আমি মিথ্যে কথা বলছি না, অনন্যা আমার ভাইজি, আমি ওকে খুব ভালোবাসি। এরকম মিথ্যে কান্না কেঁদে আমাদের সামনে কোনো লাভ হবে না, বুঝেছো তুমি? মিথ্যা কথা বলো না, আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি ফ্যাক্টরির, আর আমরা জানি যে তুমি ববির হয়ে কাজ করো। তুই চিঠিতে ববিকে কি লিখেছিলি? যে অনন্যাকে কিডন্যাপ করতে? হ্যাঁ স্যার, স্যার ওরকম কিছু লিখিনি আমি। দেখ, তুই মরবি, তুই অবশ্যই মরবি। স্যার স্যার প্লিজ, আমি সত্যি বলছি, প্লিজ গুলি চালাবেন না। তাহলে বল, বল। স্যার আসলে ধনঞ্জয় আমার বড় দাদা, ওর উপর আমার অনেক দিনের রাগ ছিল। ফ্যাক্টরির পুরো রেসপন্সিবিলিটি, পুরো অথরিটি ওরই হাতে ছিল, অথচ সব পরিশ্রম আমি করতাম। এতগুলো বছর আমি কিচ্ছু বলিনি, কিন্তু যখন আমি জানতে পারলাম যে গৌরবের হাতে সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে, তখন সেই অপমানটা সহ্য করতে পারলাম না। 1 সপ্তাহ আগে ববি আমার কাছে এসেছিল। ও বলেছিল যে ও এসবিএন কেমিক্যালের হয়ে কাজ করছে। ও বলেছিল যদি আমি এসবিএন কেমিক্যালকে সাহায্য করি, তাহলে ও আমাকে এসবিএন কোম্পানির বস বানিয়ে দেবে, সিইও বানিয়ে দেবে। কিরকম কিরকম সাহায্য? ও বলেছিল যে আমি যেন ববিকে আমাদের কোম্পানিতে কাজে লাগিয়ে দিই, যাতে ও পুরো টেন্ডারের ডিটেল, কেমিক্যালের ফর্মুলা ওই এসবিএন কেমিক্যালকে ফরওয়ার্ড করতে পারে। আর এমনিতেই আমাদের শত্রুতা আছে ওই কোম্পানির সঙ্গে। তুই চিঠিতে ববিকে কি লিখেছিলি? ওতে কেমিক্যালের ফর্মুলা ছিল স্যার। আরে বাহ, ঘরের শত্রু বিভীষণ। হ্যাঁ, আরে ফ্ল্যাটে কি করতে গিয়েছিলি তুই? স্যার যখন আমি জানতে পারলাম যে অনন্যাকে কিডন্যাপ করা হয়েছে, তখন আমার খুব চিন্তা হলো স্যার, আমার খুব খারাপ লেগেছিল। আমি পুরো সন্দেহ ববিকেই করেছিলাম, সেই জন্য আমি ববির সঙ্গে দেখা করতে ওই ফ্ল্যাটে গিয়েছিলাম। আমি যেটা করেছি খুব ভুল করেছি, তাই নিয়ে আমি খুব লজ্জিত স্যার। কিন্তু অনন্যা আমার নিজের মেয়ের মতো স্যার, প্লিজ ওকে বাঁচিয়ে দিন। যদি ওর কিছু হয়ে যায়, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না স্যার। প্লিজ হেল্প আস স্যার, প্লিজ। কিন্তু একটা কথা ঠিক, ববি এসবিএন কেমিক্যালসে কোনো কাজই করতো না। এই সব করার জন্য ওকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল, বুঝেছো? হ্যাঁ স্যার, ববি কোন একটা গ্যাংয়ের মেম্বার।